হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের পাশের কামরা গল্পটির 12তম পর্ব। আপনার ছেলের অবর্তমানে আপনার সম্পত্তির মালিক হবে কে? অবাক হলেন বৃদ্ধ। তাড়াতাড়ি রানার দিকে তাকালেন। তা জেনে তোমার কি দরকার? ব্যাপারটা যদি একান্তই গোপনীয় হয় তাহলে না হয় থাক। ভুরু কুঁচকে তাকিয়ে থাকলেন বৃদ্ধ। শিরা উঠা হাত দুটো চেয়ারের হাতলে সেটে গেল। না, গোপনীয় কিছু নয়। কিন্তু তুমি জানতে চাইছো কেন? শফিকের দ্বিতীয় স্ত্রী বেঁচে থাকলে আপনার সম্পত্তিতে কি তার ভাগ থাকত? অবশ্যই। সম্পত্তির কতটা অংশ পেত সে? অর্ধেক। তাহলে বাকি অর্ধেক কে পেত? পারভিন, আমার প্রাইভেট সেক্রেটারি। তাকে আমি মেয়ের মতো ভালোবাসি। তার মানে এখন পারভিনই সবটা পাবেন? চিন্তিতভাবে রানার দিকে তাকিয়ে থাকলেন বৃদ্ধ। হ্যাঁ, সবটা এখন তাকেই দিয়ে যাব। কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে এত কেন কৌতূহল তোমার? কৌতূহলী হওয়াই আমার পেশা, বলে বিদায় নিল রানা। অফিস কামরার ডেস্কে এখনও বসে আছে পারভিন। পায়ের আওয়াজে মুখ তুলল সে। আসুন মিস্টার ডিউক। ডেস্কের সামনে দাঁড়ালো রানা। শফিকের বন্ধুবান্ধবদের একটা তালিকা আর তাদের ফটো চেয়েছিলাম আমি, মনে আছে? মাত্র 5টা ফটো পাওয়া গেছে অ্যালবাম থেকে। দেরাজ থেকে একটা এনভেলাপ বের করে রানার দিকে বাড়িয়ে দিল পারভিন। আমাদের বিয়েতে এরা কেউ উপস্থিত ছিল না, কিন্তু তালিকায় নাম আছে 7 জনের। এরাও কেউ আমাদের বিয়েতে উপস্থিত ছিল না। তার মানে এদের যে কেউ একজন সেই দাড়িওয়ালা নকল মৌলভী হতে পারে। এনভেলাপ খুলে ফটো ও নামের তালিকাটা দেখল রানা। একজনও ওর পরিচিত নয়। ধন্যবাদ। ফটো আর নাম ঠিকানা লেখা কাগজটা এনভেলাপে ভরে সেটা পকেটে রাখল রানা। কি বললেন মিস্টার রহমান? মীর বংশে আলো জ্বালার কেউ রইল না, সেটাই তার সবচেয়ে বড় দুঃখ। মাথা নিচু করে নিজের হাতের দিকে তাকালো পারভিন। একটা নিঃশ্বাস চাপল। এরপর? তিনি চান তার পুত্রবধূর খুনি ধরা পড়ুক, বলল রানা। দায়িত্বটা নিয়েছি আমি। কিন্তু খুনিকে কি ধরা সম্ভব? তীক্ষ্ণ হলো রানার দৃষ্টি। চেষ্টা করে দেখতে দোষ কি? সব হত্যাকাণ্ডের পিছনেই একটা মোটিভ থাকে। সুজি হত্যাকাণ্ডের পিছনেও নিশ্চয়ই কোনো মোটিভ আছে। মোটিভটা কি হতে পারে সে সম্পর্কেও আমার একটা ধারণা আছে। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। চলি। রানার গমনপথের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে থাকলো পারভিন। অধ্যায় 12। জেরায় ফিরে এলো রানা। ফোন করে ইন্সপেক্টর ফয়েজ আহমেদকে জানালো কবর খুঁড়তে দিতে কোনো আপত্তি নেই মীর সাহেবের। দলবল নিয়ে এক্ষুনি রওনা হয়ে যাচ্ছে জানিয়ে রিসিভার রেখে দিল ইন্সপেক্টর। আধ ঘন্টা পর ঝনঝন শব্দে বেজে উঠল টেলিফোন। রিসিভার তুলল রানা। হ্যালো, কবর খুঁড়েছিল কেউ? কবর থেকে লাশ উধাও। অপর প্রান্তে সাংঘাতিক উত্তেজিত ফয়েজ আহমেদের কণ্ঠ। কফিন বক্সে কিছু সীসা ছাড়া আর কিছু নেই। সীসা? হ্যাঁ, সীসা। তার মানে কফিনে বোধহয় আদৌ কোনো লাশ ছিল না, বলল রানা। সে কি, লাশ ছিল না? আতকে উঠল ফয়েজ আহমেদ। পর মুহূর্তে প্রচণ্ড রাগের সাথে হুঙ্কার ছাড়ল। কাজটা তুমি ভালো করছো না ডিউক। কোন কাজটা? অবাক হয়ে জানতে চাইল রানা। এই যে যা যা জানো তা আমাকে জানাবার প্রয়োজন বোধ করছো না। এই রকম আর কি গোপন করে রেখেছ আমার কাছ থেকে? আমি যা জানি সবই আপনাকে জানিয়েছি, শান্তভাবে বলল রানা। কিন্তু তার মানে এই নয় যে তারপর আমি আর মাথা ঘামাবো না। মাথা ঘামিয়ে কি জানতে পেরেছ তাড়াতাড়ি বলো আমাকে। খানিকটা হুমকি, খানিকটা আবদারের সুরে বলল ইন্সপেক্টর। কফিনে লাশ ছিল না, এ কথা তোমার মনে হলো কেন?
ওটা আমার একটা অনুমান। আশরাফের লাশ পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছিল। সেটা কফিন থেকে চুরি করে কার কী লাভ? ওটা আর শনাক্ত করা সম্ভব নয়। কবর থেকে লাশ চুরি করার ঝুঁকি আছে। কেউ সেই ঝুঁকি অকারণে নেবে কেন? কফিনে শফিকের লাশ ছিল না। এটা জানার পর আমি মনে করেছিলাম ওটায় বোধহয় শহীদ আশরাফের লাশ আছে। কিন্তু এখন ভাবছি কফিনে কোনো লাশই ছিল না। সীসা ভরে ঢাকায় পাঠানো হয়েছে ওটা। তাহলে কবর খোঁড়া হয়েছে কেন? তাই তো। চিন্তায় পড়ে গেল রানা। পর মুহূর্তে কারণটা পরিষ্কার হয়ে গেল। বাঁ হাত দিয়ে নিজের উরুর উপর চাপড় মারল ও। কি বোকা আমি! পানির মতো সহজ ব্যাপার, অথচ মাথায় ঢোকেই নি। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। অপর প্রান্ত থেকে শাসানির সুরে বলল ইন্সপেক্টর। কফিনের ভিতর হেরোইন ছিল, বলল রানা। 2000 আউন্স হেরোইন। হংকং থেকে ঢাকায় স্মাগল করার চমৎকার একটা মাধ্যম। ঠিক, উৎফুল্ল গলা শোনা গেল ফয়েজ আহমেদের। ঠিক ধরেছ। আমি তোমার বুদ্ধির প্রশংসা করি ডিউক। জিনিসটা শফিক হাইজ্যাক করার পর, বলল রানা, আবিষ্কার করল সে ফেঁসে গেছে। হংকং ছেড়ে বেরুবার কোনো উপায় নেই তার। ওদিকে দলের লোকেরা তাকে খুঁজছে। 2000 আউন্স হেরোইন নিশ্চয়ই বিরাট একটা সম্পদ। দলের লোকদের বিশ্বাস করাবার দরকার ছিল শফিকের যে সে মারা গেছে। কাজেই এক ঢিলে দুটো পাখি মারার ব্যবস্থা করল সে। তার লাশ ঢাকায় পাঠাতে হবে, সেজন্যে টাকা দরকার। এই কথা জানিয়ে সুজিকে দিয়ে বাবার কাছে চিঠি লেখালো শফিক। মনে রাখবেন, শফিকের কাছে কোনো টাকা সে সময় ছিল না। কফিন ঢাকায় আনার জন্যে বুড়ো মীর সাহেব টাকা পাঠালে তবেই হেরোইনটা হংকং থেকে পাচার করা সম্ভব, এবং এটাই একমাত্র উপায় ছিল। সুজিকে পাঠিয়ে লাশ নিয়ে আসার সরকারি অনুমতি আদায় করা হয়। পরে কোনো এক সময় আশরাফের লাশটা নিশ্চয়ই ফেলে দেওয়া হয় সাগরে। তার জায়গায় কফিনে ভরা হয় হেরোইন আর সীসা। শফিক হংকংয়ে আটকা পড়লেও হেরোইন এবং নিজের স্ত্রীকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিল সে। কবর খুঁড়ে কফিন থেকে হেরোইনটা তাহলে সরালো কে? বুক ভরা আশা নিয়ে জানতে চাইল ফয়েজ আহমেদ। আমি কিভাবে জানব? চিফ ইন্সপেক্টর জেসন বলেছিল খুন করার আগে শফিকের উপর অকথ্য শারীরিক অত্যাচার চালানো হয়। হেরোইন কোথায় আছে তা হয়তো বলতে বাধ্য হয়েছিল শফিক। দলের লোকেরা হয়তো আমরা পৌঁছবার আগেই লোক পাঠিয়েছিল ঢাকায়। কাজটা তাদের হওয়া বিচিত্র কি? হতে পারে, তাও হতে পারে, গম্ভীর সুরে বলল ফয়েজ আহমেদ। যাই হোক, হেরোইন টেরোইন নার্কোটিক ডিপার্টমেন্টের মাথা ব্যথা। আমি কেন নাক গলাতে যাই? যাক, সব সমস্যারই তাহলে মীমাংসা হয়ে গেল। কিন্তু একটা সমস্যার সমাধান এখনও যে হলো না। সে কি? সেটা আবার কিসের সমস্যা? চীনা মেয়েটা আমার অফিসে কেন এসেছিল? কে তাকে গুলি করে খুন করল? এসব প্রশ্নের উত্তর কি পাওয়া গেল? থমথমে গলায় অপর প্রান্ত থেকে বলল ইন্সপেক্টর। না, হেরোইনের সাথে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। এটা ধরে নিয়ে কেসটা নিয়ে মাথা ঘামালে দাঁড়ায় সুজি কোয়াও মীর সাহেবের অর্ধেক সম্পত্তির মালিক হতো। মীর সাহেব নিজে আমাকে বলেছেন কথাটা। সেই সাথে বলেছেন সুজি মারা যাওয়ায় এখন তার সমস্ত সম্পত্তি পাবে সেক্রেটারি পারভিন। আচ্ছা, হঠাৎ উত্তেজিত হয়ে উঠল ফয়েজ আহমেদ। তাই নাকি? তুমি তাহলে মনে করছো সুজিকে ওই সেক্রেটারি পারভিন খুন করেছে? ঠিক তা মনে করছি না, বলল রানা। আমি শুধু বলতে চাইছি প্রায় 10 কোটি টাকার একটা মোটিভ আছে তার। আপনাকে আমি আগেও বলেছি পারভিনের কোনো উচ্চাকাঙ্ক্ষী বয়ফ্রেন্ড থাকতেও পারে। কিন্তু আমার এসব অনুমান সত্যি হলেও চীনা মেয়েটার আমার অফিসে এসে খুন হবার ঘটনাটার ব্যাখ্যা পাওয়া যায় না। আর একটু মাথা ঘামাও, সব সমস্যার সমাধান পেয়ে যাবে, দ্রুত বলল ইন্সপেক্টর। আমি খোঁজ নিয়ে দেখছি মেয়েটার কোনো বয়ফ্রেন্ড আছে কি না। নতুন কিছু জানতে পারলেই ফোন করবে আমাকে, তাই তো? রানার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে রিসিভার রেখে দিল সে। রিস্টওয়াচ দেখল রানা। বিকাল 5টা। একটু ব্যস্তভাবেই
দরজায় তালা লাগিয়ে ডেরা থেকে বেরিয়ে এলো ও। গাড়ি নিয়ে ছুটল রক্সি বিল্ডিংয়ের দিকে। পথে একটা স্টেশনারি দোকানের সামনে থামল একবার। ছবি আঁকার সরু একটা তুলি আর এক শিশি কালো কালি কিনল। অফিস কামরার দরজা খুলল রানা। ভিতরে ঢুকে ভালো করে চারদিকটা দেখে নিল একবার। তারপর ঢুকল নিজের চেম্বারে। কার্পেটের উপর দিয়ে এগিয়ে গিয়ে জানালা খুলল। একটু পর পরিচিত একটা কণ্ঠস্বর ঢুকল কানে। পাশের কামরার ইন্ডাস্ট্রিয়ালিস্ট কেমিস্ট জাকির চৌধুরী তার সেক্রেটারি মেয়েটাকে বলছে, আমি গেলাম, সকালে দেখা হবে। প্যাসেজে তার পায়ের আওয়াজ পেল রানা। ভাবল অফিস খোলা দেখে নিশ্চয়ই ঢু মারবে একবার। কিন্তু না, ভারী পায়ের আওয়াজ থামল না, ক্রমশ মিলিয়ে গেল দূরে। পকেট থেকে পারভিনের দেয়া অ্যানভেলপটা বের করে ডেস্কের কাছে ফিরে এলো রানা। ডেস্কের উপর অ্যানভেলপটা রেখে চিন্তিতভাবে খোলা দরজার দিকে তাকালো। কয়েক মুহূর্ত কি যেন চিন্তা করলো ও। তারপর সিদ্ধান্ত নিয়ে পা বাড়ালো দরজার দিকে। জাকের আলী চৌধুরীর অফিস ডেস্কের উপর কাচের নিচে অনেক দিন আগে একটা জিনিস দেখেছিল ও। সেটা এখন দরকার ওর। প্যাসেজে বেরিয়ে এলো রানা। 5:30টার উপর বাজে। বেশিরভাগ অফিসই বন্ধ হয়ে গেছে। প্যাসেজ একেবারে ফাঁকা। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্টের অফিস খোলা। ভিতরে আলো জ্বলছে। পর্দা সরিয়ে উকি দিল রানা। সামনের কামরায় কেউ নেই। নিঃশব্দ পায়ে এগিয়ে এসে ডেস্কের সামনে দাঁড়ালো ও। ভিতরের কামরা থেকে অস্পষ্টভাবে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে। 1 মিনিট পর খুক খুক করে কাশল রানা। প্রায় সাথে সাথে পর্দা সরিয়ে ভিতরের কামরা থেকে উকি দিল সুন্দরী সেক্রেটারি মেয়েটা। তার হাতে একটা ট্যাপ রেকর্ডার দেখল রানা। ও আপনি? স্বস্তির সাথে হাসল সে। আমি ভেবেছিলাম বস বোধ হয় আবার ফিরে এলেন। দাঁড়িয়ে কেন? বসুন মিস্টার ডিউক। জাকির সাহেব চলে গেছেন? একটু নিরাশ দেখালো রানাকে। একটা ব্যাপারে পরামর্শ করা দরকার ছিল আমার। ঠিক আছে, কাল সকালে কথা বলবো। চোখের দৃষ্টি নামিয়ে মেয়েটার হাতে ধরা ট্যাপ রেকর্ডারের দিকে তাকালো রানা। গান শুনছিলেন নাকি? হ্যাঁ মানে না। হ্যাঁ মানে না, তার মানে কি? ফিক করে হেসে ফেলল মেয়েটা। না মানে বস তো গান শোনার জন্য এটা ব্যবহার করেন না, তাই এখানে গানের কোনো ক্যাসেট নেই। কিন্তু আজ আমি বাড়ি থেকে একটা ক্যাসেট নিয়ে এসেছি গান শুনবো বলে। বস হয়তো অফিসে গান বাজনা পছন্দ করবেন না, তাই। বুঝেছি, হেসে উঠে বলল রানা। তাই গান শোনার কথাটা স্বীকার করতে ভয় পাচ্ছিলেন। ভয় নেই, তাকে আমি কিছু বলবো না। তা ট্যাপ রেকর্ডারটা এখানে রাখা হয়েছে কেন? বস এটা ডিকটেশন দেবার জন্য ব্যবহার করেন। ও, বলল রানা। ঠিক আছে, আপনি গান শুনুন। বলে ঘুরে দাঁড়ালো সে। বেরিয়ে এলো জাকির আলী চৌধুরীর অফিস কামরা থেকে। 1 ঘন্টা পর মীর মঞ্জিল, সেক্রেটারি পারভিনের অফিস কামরা। অ্যানভেলপ থেকে 6টা ফটো বের করে পারভিনের সামনে ডেস্কের উপর এক এক করে রাখল রানা। ফটোর প্রতিটি লোকের মুখে রং তুলি দিয়ে দাড়ি আঁকা রয়েছে। ফটোগুলোর দিকে একবার মাত্র চোখ বুলিয়ে নিয়েই মুখ তুলল পারভিন। আপনাকে তো আমি 5টা ফটো দিয়েছিলাম, 6টা হলো কিভাবে? কোনো প্রশ্ন নয়, বলল রানা। ফটোগুলো দেখে বলুন সেই নকল মৌলবি এদের মধ্যে আছে কি না। ফটোগুলোর দিকে আবার তাকালো পারভিন। প্রথম ফটোটা সরিয়ে রাখল ও, দ্বিতীয়টাও। কিন্তু তৃতীয় ফটোর দিকে চোখ পড়তেই চোখ দুটো ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল তার। ঝট করে রানার দিকে মুহূর্তের জন্যে তাকালো সে। তারপর আবার ঝুঁকে পড়ল ফটোটার দিকে। কয়েক সেকেন্ড গভীর মনোযোগের সাথে দেখল ছবিটা। তারপর আবার তাকালো রানার দিকে। কোনো সন্দেহ নেই, এই সেই লোক। কে ও? আমি যাদের ফটো দিয়েছি তাদের মধ্যে কেউ? নাম? হাত বাড়িয়ে 3 নম্বর ফটোটা তুলে নিল রানা। শার্টের পকেটে ফেলল সেটা। উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। আপাতত বিদায়, তবে আবার আমি আসতে পারি। তখন হয়তো মীর সাহেবের সাথে দেখা করার দরকার হবে আমার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো পারভিনও। দাঁড়ান। চোখে বেকুলতা ফুটে উঠল তার। লোকটার পরিচয় বলে যান আমাকে,
প্লিজ। কিছু বলার সময় এখনো হয়নি বলে বেরিয়ে এলো রানা। গাড়ি নিয়ে সোজা আবার নিজের অফিসে ফিরে এলো ও। 7টার উপর বাজে। রক্সি বিল্ডিংয়ের সব অফিস বন্ধ হয়ে গেছে। নিজের অফিসের তালা খোলার সময় ঘাড় ফিরিয়ে রানা দেখল জাকের আলী চৌধুরীর অফিসেও তালা ঝুলছে। নিজের অফিসে কিছুক্ষণ বসল রানা। প্যাসেজে লোকজনের আসা যাওয়া নেই। দেরাজ খুলে চাবির একটা রিং বের করল ও। তাতে একগোছা চাবি। নিজের অফিস থেকে বেরিয়ে প্যাসেজটা দেখে নিল ভালো করে। কেউ কোথাও নেই। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্টের অফিসের সামনে এসে দাঁড়ালো। তালা খুলতে 2 মিনিটের বেশি লাগলো না ওর। ভিতরে ঢুকে দরজা বন্ধ করলো। ভিতর থেকে আবার তালা লাগালো। দরজার গায়ে পিঠ দিয়ে দাঁড়ালো ও। তাকালো চারদিকে। একদিকের দেয়াল ঘেঁষে দাঁড় করানো রয়েছে বড় একটা স্টিলের ফায়ারপ্রুফ আলমিরা। তালাটা পরীক্ষা করলো ও। ওর রিংয়ের কোনো চাবি দিয়ে খোলা যাবে না এটা। নিজের অফিসে ফিরে এলো ও। কয়েকটা যন্ত্র নিয়ে আবার ঢুকলো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্টের অফিসে। আলমিরার তালা খোলার জন্যে একটানা 15 মিনিট ব্যর্থ চেষ্টা করলো ও। একবার ভাবল তালাটা ভেঙে ফেলবে কিনা, কিন্তু খানিকক্ষণ ইতস্তত করার পর ইচ্ছেটাকে বাতিল করে দিল। ভিতরের কামরাটা পরীক্ষা করলো ও। এখানে ডেস্ক, টেপ রেকর্ডার, টাইপরাইটার, চেয়ার ও ফাইলিং ক্যাবিনেট ছাড়া আর কিছু নেই। টেপ রেকর্ডারের পাশে একটা ক্যাসেট পড়ে রয়েছে। ফাইলিং ক্যাবিনেটটা পরীক্ষা করলো ও। কাগজপত্র ছাড়া আর কিছু নেই। ও যা খুঁজছে তা যদি এই অফিসে থাকে তাহলে সেটা স্টিলের ওই আলমিরাতেই আছে। অফিসের আলো জ্বেলে এবং ঘর দুটোর দরজা খোলা রেখে ফিরে এলো রানা। টেলিফোন গাইড খুলে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্টের বাড়ির ফোন নাম্বার বের করলো ও। ফোনের রিসিভার তুলে ডায়াল করলো, কিন্তু অপর প্রান্তে কেউ রিসিভার তুলল না। ইন্সপেক্টর ফয়েজ আহমেদকে ডাকবে কিনা ভাবল রানা, কিন্তু এই কেসের শেষ অংশে কাউকে হাত লাগাতে দিতে মন চাইল না। ওই সন্দেহ মিথ্যাও হতে পারে, কিন্তু মিথ্যে হবার সম্ভাবনাটা নেই বললেই চলে। ঠিক করল আগে কথা বলবে জাকের আলী চৌধুরীর সাথে, তারপর খবর দেবে ফয়েজ আহমেদকে। আবার ডায়াল করলো ও। খানিক পর আবার। রাত 9টার দিকে অপর প্রান্তে পাওয়া গেল তাকে। আমি ডিউক বলছি। আরে মিস্টার ডিউক, ব্যাপার কি বলুন তো? আমি ভাবতেই পারিনি আপনি আমাকে ফোন করবেন। বলুন আপনার জন্যে কি করতে পারি আমি? হংকংয়ে কেমন বেড়ানো হলো? ভালো, বলল রানা। আমার অফিস থেকে বলছি মিস্টার চৌধুরী। ভুল করে একটা জিনিস ফেলে গিয়েছিলাম। সেটা নিতে এসে দেখি আপনার অফিসের দরজা খোলা, আলোও জ্বলছে, অথচ ভিতরে কেউ নেই। আপনার নাম ধরে ডাকলাম, আপনার সেক্রেটারির নাম ধরে ডাকলাম, কিন্তু কারও সাড়া পেলাম না। আপনার সেক্রেটারি বোধহয় যাবার সময় দরজায় তালা দিতে ভুলে গেছে। দারোয়ানকে ডেকে তালা লাগিয়ে দিতে বলবো নাকি? জাকের চৌধুরীর নিঃশ্বাস আটকে যাবার আওয়াজ পেয়েছে রানা। কোনো মতে বলল, সে কি আজব ব্যাপার! এমন তো হবার কথা নয়। ঠিক আছে, আমি আসছি। চোর টোর এসেছিল বলে মনে হয় না। টেপ রেকর্ডার আর টাইপরাইটার ছাড়া চুরি হবার মতো কিছু নেই ওখানে, দ্রুত বলল জাকের চৌধুরী। তবু আমার বোধহয় একবার যাওয়া দরকার। আপনার ইচ্ছে। আমি কিন্তু দারোয়ানকে ডেকে তালা লাগাবার ব্যবস্থা করতে পারতাম। না, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমিই আসছি। মেয়েটা তালা লাগায়নি কেন সেটাই আমি বুঝতে পারছি না। এর আগে কখনো এ ধরনের ভুল হয়নি তার। কোনো কারণে হয়তো তাড়াহুড়ো করে বাড়ি ফিরে গেছে। যাই হোক, আমি কিন্তু অফিস থেকে চলে যাচ্ছি। নাকি আপনি না আসা পর্যন্ত অপেক্ষা করব? না না, তার কোনো দরকার নেই। খবরটা দিয়েছেন সেজন্যে আমি কৃতজ্ঞ মিস্টার ডিউক। অসংখ্য ধন্যবাদ। ও কিছু না, ছাড়লাম। রিসিভার রেখে দিয়ে অফিসের আলো নিভিয়ে দিল রানা। প্যাসেজে বেরিয়ে এসে তালা দিল দরজায়। তারপর জাকের আলী চৌধুরীর অফিসে ঢুকলো। দরজা খোলাই থাকলো। আলোও নেভালো না রানা। বসলো ভিতরের কামরার ডেস্কের উপর। পকেট থেকে রিভলভার বের করে অফ করলো সেফটি ক্যাচ। কোলের উপর রাখলো সেটা। তারপর একটা সিগারেট ধরালো। 10 মিনিট পর প্যাসেজে দ্রুত পায়ের আওয়াজ পেল রানা। হাঁটার ভারী শব্দটা পরিচিত।
কে আসছে বুঝতে অসুবিধে হলো না। ডেস্ক থেকে নিঃশব্দে নেমে দরজার পাশে গিয়ে দাঁড়ালো ও। দরজার ফাটলে চোখ রেখে সামনের কামরার ভিতর তাকালো। প্যাসেজে দেখা গেল জাকির চৌধুরীকে। উদ্বিগ্ন চেহারা, মাথার চুল এলোমেলো, চোখ দুটো উদ্ভ্রান্ত। দোরগড়ায় এসে দাঁড়ালো সে। সামনের কামরাটা দ্রুত চোখ বুলিয়ে দেখে নিল একবার। ভিতরে ঢুকল। ভিতর থেকে বন্ধ করলো অফিসের দরজা। তারপর সোজা এগিয়ে এলো ভিতরের কামরার দরজার দিকে। দরজার আড়ালে গা ঢাকা দিল রানা। দোরগোড়ায় এসে দাঁড়ালো জাকির চৌধুরী। ভিতরটা চোখ বুলিয়ে দেখল। তারপর পিছু হটে ফিরে এলো সামনের কামরার মাঝখানে। পকেট থেকে একটা চাবির রিং বের করলো সে। তারপর এগুলো স্টিলের আলমিরার দিকে। আবার দরজার ফাটলে চোখ রাখল রানা। দেখল স্টিলের আলমিরার তালা খুলছে জাকির চৌধুরী। দরজার সামনে থেকে সরে এলো রানা। ডেস্ক থেকে রেকর্ডার আর ক্যাসেটটা নিয়ে চৌকাঠ পেরিয়ে ঢুকলো সামনের কামরায়। ওর উপস্থিতি টের পায়নি লোকটি। হাঁটু মুড়ে বসে আছে স্টিলের আলমিরার সামনে। কপাট দুটো উন্মুক্ত। ভিতরে দেখা যাচ্ছে বোতল, বক্স, গ্লাস, ফাইল আর অন্যান্য কেমিস্ট স্যাম্পল। হেরোইনটা চুরি যায়নি তো? শান্ত গলায় জানতে চাইল রানা। শিউরে উঠল জাকির চৌধুরী। তারপর ধীরে ধীরে কাঁধের উপর দিয়ে পিছন দিকে তাকালো। রানাকে দেখে থরথর করে কেঁপে উঠল তার সারা শরীর। হাতের রিভলভারটা সামান্য একটু তুলল রানা, যাতে দেখতে পায় জাকির চৌধুরী। সাদা খড়িমাটির মতো ফ্যাকাশে হয়ে গেল তার চেহারা। একটা ঢোক গিলল। উঠে দাঁড়ালো ধীরে ধীরে। রিভলভারের দিকে নয়, তাকিয়ে আছে টেপ রেকর্ডারের দিকে। আপনি আপনি এখানে কি করছেন? গলার আওয়াজটা খসখসে, কাপা। আলমিরাটা খোলার চেষ্টা করছিলাম, কিন্তু তালাটা সাংঘাতিক। লোকটার দিকে সতর্ক দৃষ্টি রেখে বলল রানা। তাই ভাবলাম আপনি এসে যদি তালাটা খুলে দেন তো খুব ভালো হয়। সরে যান, কিন্তু সাবধান, আমার উপর ঝাঁপিয়ে পড়তে যাবেন না। ভিড় করে কি যেন বলল জাকির চৌধুরী, বোঝা গেল না। টলতে টলতে এগুলো সে। নিজের চেয়ারে ধপাস করে বসল। তারপর মুখ ঢাকলো দুহাত দিয়ে। খোলা আলমিরার নিচের শেলফে তাকালো রানা। ছোট আকারের প্রায় 50টা পার্সেল নিচলভাবে সাজানো রয়েছে। ধীর পায়ে এগিয়ে এসে ডেস্কের কিনারায় বসল ও। টেপ রেকর্ডারটা ডেস্কের উপর রাখল, রিভলভারটা কোলের উপর। পকেট থেকে বের করলো ক্যাসেটটা। নেড়ে চেড়ে দেখে কিছু বোঝা গেল না। ক্যাসেটের গায়ে কোথাও কিছু লেখা নেই। এটা সেক্রেটারি মেয়েটার ক্যাসেটও হতে পারে, হয়তো ভুল করে ফেলে রেখে গেছে। তা যদি হয় এতে রবীন্দ্রসঙ্গীত আছে, আর তা যদি না হয় এতে হয়তো জাকির চৌধুরীর ডিকটেশন আছে। পরিষ্কার উত্তর দেবেন, বলল রানা। মিথ্যে কথা বলে লাভ নেই, কারণ আপনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমি জোগাড় করে ফেলেছি। একটু অপেক্ষা করুন, বলে টেপটা অন করল রানা। দেখল ব্যাটারি আছে। অফ করল সেট। তারপর ক্যাসেটটা রেকর্ডারে ঢুকিয়ে আবার সেটা অন করল। প্রথমে অস্পষ্ট আওয়াজ, কিন্তু পরিষ্কার বোঝা গেল আওয়াজটা একটা প্লেনের ইঞ্জিন থেকে বেরোচ্ছে। ধীরে ধীরে বাড়তে শুরু করলো শব্দ। মুখ থেকে হাত নামিয়ে রানার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে আছে জাকির চৌধুরী। সারা শরীরে একটা ঠান্ডা শিহরণ অনুভব করল রানা। টেপ রেকর্ডার থেকে এখন বেরিয়ে আসছে একটা জেট প্রোপেলড এয়ারক্রাফটের টেক অফ করার আওয়াজ। ঠিক এই শব্দটাই শুনেছিল ও টেলিফোনে। আতিকুল্লা খান যখন ফোন করে উত্তর বাসাবোর একটা খালি বাড়ি পাহারা দেবার জন্যে অনুরোধ করছিল ওকে। সেট অফ করে ভেতর থেকে ক্যাসেটটা বের করে নিল রানা। ও পেটে কিছু আছে নাকি খালি? বোবা দৃষ্টিতে তাকিয়ে আছে জাকির চৌধুরী। রানার প্রশ্ন যেন বুঝতেই পারেনি। ক্যাসেটের অন্য দিকটাও পরীক্ষা করল রানা। খালি। নড়ে চড়ে বসল ও। কোলের ওপর থাকলো রিভলভারটা। রেকর্ডারের বোতাম টিপে আবার সেটা অন করল। বলল, রেডি। ইঙ্গিতে আলমিরায় সাজানো পার্সেলগুলো দেখালো জাকির চৌধুরীকে। এই ড্রাগসই কি হাইজ্যাক করেছিল শফিক? জাকির চৌধুরীর সারা মুখ ঘামে ভিজে গেছে। ঘন ঘন ঢোক গিলল সে। তারপর ভাঙ্গা গলায় বলল,
হ্যাঁ, আপনি জানলেন কিভাবে এগুলো আমার কাছে আছে? জানতাম না, অনুমানে বুঝেছিলাম। প্রথম থেকেই ছোটোখাটো অনেক ভুল করেছেন আপনি। অন্তত আমার মনে সন্দেহ জাগাবার জন্যে সেগুলো যথেষ্ট ছিল। সুজি হত্যাকাণ্ড সম্পর্কে একটু বেশি কৌতূহল দেখিয়ে ফেলেছেন আপনি। খুন খারাপির কাছ থেকে সাধারণত দূরে সরে থাকতে চায় মানুষ, অথচ পুলিশ আমাকে খুনি বলে সন্দেহ করছে জানার পরও আপনি আমার কাছে এসে তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন। যেচে পড়ে কিছু কিছু তথ্য দিয়েছেন, এমনকি জানতে চেয়েছেন আপনার কোনো সাহায্য আমার দরকার আছে কি না। ডিউককে এমনিতেই সবাই এড়িয়ে চলে। সুজি খুন হবার আগ পর্যন্ত আপনি আমাকে সযত্নে এড়িয়ে চলতেন, কিন্তু সুজি খুন হবার পর থেকেই আপনি আমার বোজম ফ্রেন্ড হয়ে গেলেন। এছাড়া আপনার উপায়ও ছিল না। পুলিশ কেসটা সম্পর্কে কী ভাবছে তা জানার দরকার ছিল আপনার। আমার কাছ থেকে ছাড়া আর কার কাছ থেকে জানতে পারতেন আপনি? পকেট থেকে একটা ফটো বের করলো রানা। জাকির চৌধুরীর ফটো, দাড়ি আঁকা। ডেস্কের উপর জাকির চৌধুরীর সামনে রাখলো সেটা। ফটোর দিকে চোখ পড়তেই আরেকবার শিউরে উঠল জাকির চৌধুরী। আপনিই সেই নকল মৌলভী, বলল রানা। পারভিন চিনতে পেরেছে আপনাকে। আপনি শফিক আর পারভিনের বিয়ে পড়িয়েছেন। তার মানে শফিকের ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন আপনি। ছোটোখাটো ভুল আপনি আরও করেছেন। পারভিন সম্পর্কে জানতে চাওয়ায় আপনি বলেছিলেন ওর সম্পর্কে তেমন কিছুই আপনার জানা নেই, অথচ পারভিনের বাবার নাম কি তাও আমাকে বলেছেন আপনি। ব্যাপারটা একটু অস্বাভাবিক নয়? আরও আছে, হংকং যাবার আগে আপনার অফিসে একবার ঢুকেছিলাম আমি। আপনার ডেস্কে তখন এই টেপ রেকর্ডারটা ছিল। এটার দিকে অন্তত একবার আর চোখে তাকিয়েছিলেন আপনি, এবং আমি কিছু জিজ্ঞেস না করলেও আপনি উপযাচক হয়ে বলেছিলেন মাঝে মধ্যে গান টান শুনে সময় কাটান। আপনি যখন কথাটা বলছিলেন তখনই আমি স্মরণ করার চেষ্টা করেছিলাম, কই আপনার অফিস থেকে তো কখনো গানের আওয়াজ পাইনি। আজ আপনার সেক্রেটারি বরং উল্টো কথাই বলল, আপনি গান শোনার জন্যে ট্যাপটা ব্যবহার করেন না। এমনকি অফিসে আপনি গান বাজনা পছন্দ করেন কি না সে ব্যাপারেও মেয়েটার সন্দেহ আছে। একটু থামল রানা, তারপর আবার বলল, এসব কিছুই নিরেট প্রমাণ নয়। কাজেই আপনিই খুনি কিনা সে ব্যাপারে আমার সন্দেহ খানিক আগে পর্যন্তও ছিল, কিন্তু আলমিরায় হেরোইনের পার্সেল দেখার পর আমার সমস্ত সন্দেহের অবসান ঘটেছে। হাত বাড়িয়ে ফোনের রিসিভার তুলে নিল ও। ডায়াল করল পুলিশ হেডকোয়ার্টারের নাম্বারে। ফয়েজ আহমদকে চাইল ও। এক্ষুনি তাকে চলে আসতে বলল রক্সি বিল্ডিংয়ে। রিসিভার রেখে দিয়ে জাকির চৌধুরীকে বলল, পুলিশি জেরার জবাব দেয়া বড় ঝামেলার কাজ। তার চেয়ে আপনি বরং একটা স্বীকারোক্তি দিন, টেপ হয়ে যাক। কি বলেন? নিন, শফিক পারভিনের বিয়েটা দিয়েই শুরু করুন। রানাকে বিস্মিত করে দিয়ে সত্যিই কথা বলতে শুরু করলো জাকির চৌধুরী। তার যে আর কোনো আশা নেই এটুকু সে পরিষ্কার বুঝতে পেরেছে। বিয়ের পুরো ঘটনাটা গড়গড় করে বলে গেল সে। তারপর এলো খুনের প্রসঙ্গে। আপনার সাথে ঘন ঘন কথা বলা উচিত হচ্ছে না, এটা আমিও বুঝতে পেরেছিলাম। ভাঙ্গা শুকনো গলায় শুরু করলো সে। জানতাম কিছু একটা ভুল দেখে আপনার সন্দেহ জাগবে, আপনার চোখে ধরা পড়ে যাব আমি। আপনি হংকং যাচ্ছেন শুনে মাথা ঠিক রাখতে পারিনি। আপনাকে খুন করার জন্যে একটা গুন্ডাকে ভাড়া করেছিলাম, কিন্তু তাতে যখন কাজ হলো না বুঝলাম আমার কোনো আশা নেই। শেষ পর্যন্ত আমাকে ধরা পড়তেই হবে। কিছুই আমার করা ছিল না, ভয়ে ভয়ে অপেক্ষা করা ছাড়া। সুজির খুনি হিসেবে প্রথমে আমি সন্দেহ করি পারভিনকে, কারণ তার একটা মোটিভ ছিল। আপনি যাতে পারভিনকে সন্দেহ করেন সেজন্যেই শফিকের সাথে তার বিয়ে এবং পরবর্তী ঘটনার কথা খুলে বলি আপনাকে। কিন্তু যখন শুনলাম আপনি হংকং যাচ্ছেন বুঝলাম ওখানে আপনার সাথে শফিকের দেখা হবেই। আর শফিকের সাথে কথা বললে ব্যাপারটার সাথে আমি যে জড়িত তাও আপনার অজানা থাকবে না। সুজি হেরোইন নিয়ে ঢাকায় আসছে তা আপনি জানলেন কিভাবে? সব ব্যবস্থা আগে থেকেই করা ছিল। শফিক সম্পর্কে আপনাকে যা কিছু বলেছি সব সত্যি।
শুধু একটা মিথ্যে কথা বলেছিলাম, ওকে আমি পছন্দ করি না। আসলে বরাবরই আমি ওর বন্ধু ছিলাম, আমাদের মধ্যে যোগাযোগও ছিল। গত 2 বছর ধরে ব্যবসা করছি আমি, কিন্তু কোনো রকম সুবিধে করতে পারছি না। আসলে যাকে বলে ব্যবসায়ী, আমি তা কোনো দিনই হতে পারিনি। আমার ধৈর্য কম, এক লাফে লাখপতি হতে চাই। সেজন্যেই প্রতিটি বিজনেস ডিলেই আমি মার খেয়েছি। এ ব্যাপারে শফিকের সাথে আমার পুরো মিল আছে। যাই হোক, ব্যবসার অবস্থা শোচনীয় হয়ে পড়ায় টাকার জন্যে মরিয়া হয়ে উঠেছিলাম আমি। এই সময় শফিক চিঠি লিখে জানালো তার কাছে প্রচুর হেরোইন আছে। আমি তা কিনতে রাজি আছি কিনা। আমি একজন ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট। হেরোইন বিক্রি করার অনেক চ্যানেল আমার জানা আছে। প্রচুর পরিমাণে হেরোইন কেনার টাকা আমার কাছে না থাকলেও শফিকের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। বোকার মতো শফিক আমাকে জানালো হংকংয়ে আটকা পড়ে গেছে সে। সুজি যদি ঢাকায় গিয়ে টাকা জোগাড় করে, ওর জন্যে জাল পাসপোর্ট আর প্লেন ভাড়ার ব্যবস্থা না করতে পারে, কয়েক সপ্তাহের মধ্যে খুন হয়ে যাবে সে। জানালো দলের সাথে বেইমানি করেছে সে, তারা ওকে খুঁজছে। এক নাগারে কথা বলে হাঁপাতে শুরু করলো জাকির চৌধুরী। একটু দম নিয়ে আবার শুরু করলো সে। আমি দেখলাম ধনী হবার এটাই সুযোগ। কাজেই চিঠি লিখে শফিককে জানালাম হেরোইন কিনবো আমি। ঠিক হলো এয়ারপোর্ট থেকে সরাসরি আমার কাছে আসবে সুজি কোয়াও। হেরোইন দিয়ে আমার কাছ থেকে টাকা নেবে। কিন্তু কোন প্লেনে আসছে সুজি তা আমাকে জানায়নি শফিক। অথচ মনে মনে আমি ঠিক করে ফেলেছিলাম সুজিকে খুন করব। চোখ নামিয়ে নিজের হাতের দিকে তাকালো জাকির চৌধুরী। হাত দুটো একটু একটু কাঁপছে। একটা বিদেশি মেয়েকে খুন করা কঠিন বলে মনে হয়নি তখন, কিন্তু লাশটা নিয়ে কি করব, কোথায় লুকাবো, এসব আমার মাথায় ঢুকছিল না। অনেক ভেবে চিনতে ঠিক করলাম আপনার অফিসেই করব খুনটা, ওখানেই থাকবে লাশ। পাশের কামরাটাই আপনার অফিস, তাই সেটাই সহজ হবে। শহরে এমনিতেই আপনার বদনাম আছে, সবাই জানে ডিউক একজন খারাপ লোক। পুলিশ আপনার কামরায় লাশ দেখলে আপনাকেই খুনি বলে বিশ্বাস করবে। সবাই ধরে নেবে চীনা মেয়েটা আপনার কোনো মক্কেল ছিল, তাকে আপনি ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাপারটা ফেঁসে যাচ্ছে দেখে খুন করতে বাধ্য হয়েছেন। হঠাৎ ফুপিয়ে উঠল জাকির চৌধুরী। চোখ বুজে এদিক ওদিক মাথা নাড়ছে। সতর্ক হবার প্রয়োজন বোধ করল রানা। রিভলভারটা জাকির চৌধুরীর বুক লক্ষ্য করে ধরল। একটু পর শার্টের আস্তিন দিয়ে চোখ মুছল জাকির চৌধুরী। ডেস্কের উপর চোখ রেখে বলল, আগেই প্লেন টেক অফ করার আর এয়ারপোর্টের আনুষঙ্গিক শব্দ টেপ করে রেখেছিলাম আমি। সেটা চালু করে আপনাকে এই অফিস থেকে ফোন করি। সুজি এখানে এসে পৌঁছবার আগেই অফিস থেকে আপনাকে সরাবার দরকার ছিল। আপনি আমার ফোন পেয়ে অফিস থেকে বেরিয়ে যাবার পর আপনার অফিসে গিয়ে বসলাম। আমার অপেক্ষার পালা শুরু হলো। শেষ পর্যন্ত পৌঁছল সুজি কোয়াও। আমাকে সে অবিশ্বাস করেনি, বলল হেরোইনটা কফিনের ভিতর আছে। তারপর টাকা চাইল। দেরাজ খুলে আপনার পিস্তল বের করে গুলি করলাম ওকে। থরথর করে কেঁপে উঠল জাকির চৌধুরী। তারপর বেরিয়ে এলাম। সে রাতে এই অফিসে একা বসেছিলাম আমি। প্যাসেজে ভারী জুতোর আওয়াজ। এক মুহূর্ত পরই কামরায় ঢুকল ইন্সপেক্টর ফয়েজ আহমেদ। জাকির চৌধুরী আর রানার দিকে একবার তাকিয়েই যা বুঝার বুঝে নিল সে। গম্ভীর গলায় বলল, সাবাস ডিউক, মাথা বটে একখানা। কিন্তু এই কেস সুরাহা করার কৃতিত্বটা কে নেবে বলো তো? চোখে প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকল রানা। তুমি তো পুলিশে চাকরি করো না, বলল ফয়েজ আহমেদ। কাজেই কৃতিত্ব তুমি নিলেও তোমার পদোন্নতির কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমি একটা চাকরি করি, তাই কৃতিত্বটা যদি আমি নিই প্রমোশন হয়ে যেতে পারে। কাজেই সমস্ত কৃতিত্ব আমাকেই নিতে হচ্ছে। বিনিময়ে ভবিষ্যতে তোমার কাছ থেকে বুদ্ধি ধার চাইব আমি, একটু খাতির আদর করব। তাতেই তোমার সন্তুষ্ট থাকা উচিত, কি বলো? ডিউকের ছদ্ম পরিচয়ে থাকতে হবে রানাকে আরও বেশ কিছুদিন। সাধারণ মানুষের চোখে সে এক দুঃসাহসী গুন্ডা, বেপরোয়া মাস্তান। পুলিশের চোখে সে একটা প্রবলেম। ওর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দাঁড় করানো যাচ্ছে না বটে, কিন্তু লোকটা বেয়ারা, তেদর,
এবং ধুরন্ধর। আর এনএসআইয়ের চোখে সে অত্যন্ত সৎ এক যুবক। বড় সাহেবের সাথে ঝগড়া করে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স থেকে বেরিয়ে এসে অধপাতে যাচ্ছে। আসলে বুড়ো মেজর জেনারেলের নির্দেশ, এইভাবেই কাটাতে হবে আরও কিছুদিন। কী নাকি বিশেষ কাজ আছে, যার জন্যে রানার এই পরিচয় দরকার। ঠিক আছে, রানা ভাবল, এই বোকাটা খুশি থাকলে ভালোই হবে, ভবিষ্যতে কাজ দেবে। মুচকি হাসল ও বলল, তাই তো, আমি আর কি করলাম, সবই তো আপনার কৃতিত্ব। একগাল হাসল ফয়েজ আহমেদ। তোমার ফোন পেয়েই বুঝতে পারলাম, নিশ্চয়ই ডিউক খুনের একটা সুরাহা। দূর, কে বলল আমি ফোন করে আপনাকে ডেকেছি? আপনিই না আমাকে ফোন করে বললেন যেন সাক্ষী হিসেবে উপস্থিত থাকি। হাতকড়া নিয়ে পৌঁছে যাচ্ছেন আপনি 5 মিনিটে। ঠিক ঠিক। দুই কানে গিয়ে ঠেকল ফয়েজ আহমেদের হাসি। তারপর কটমট করে চাইল জাকের চৌধুরীর দিকে। দৃঢ় পায়ে এগুলো সামনে। মাথা নিচু করে বসে আছে জাকের চৌধুরী। চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে কোলের উপর। রাত 11টা। মীর মঞ্জিল। বৃদ্ধ মোখলেসুর রহমান তার লিভিং রুমের সেই বেডসাইড চেয়ারে বসে আছেন। জানালা দিয়ে বাইরে চলে গেছে তার উদাস দৃষ্টি। সব হারাবার যাতনা তার বয়স যেন আরও 10 বছর বাড়িয়ে দিয়েছে। চোখে মুখে বেদনার ছাপ। নিঃশব্দ পায়ে ঘরে ঢুকে রানা দেখল, আজ বিকেলে ঠিক যেখানে যেভাবে দেখে গিয়েছিল ভদ্রলোককে, এখনও সেভাবে সেখানেই বসে আছেন তিনি, যেন সেই থেকে এক চুলও নড়েননি। কে? রানার দিকে তাকালেন তিনি। ডিউক? ধীর পায়ে এগিয়ে এসে টেবিলের পাশে একটা চেয়ারে বসল রানা। হাতের টেপ রেকর্ডারটা টেবিলের উপর রাখল। জি। তুমি আবার দেখা করতে চেয়েছ শুনে আমি একটু বিরক্তই হয়েছি, স্পষ্টভাবে বললেন মুখলেসুর রহমান। কিন্তু প্রাণের উপর ঝুঁকি নিয়ে আমার জন্যে অনেক কিছু করেছ তুমি, তাই দেখা না করে পারলাম না। ব্যাপারটা কি? আমাকে একটু একা থাকতেও দেবে না? আপনি বিরক্ত হয়েছেন সেজন্য আমি ক্ষমা চাই, বলল রানা। কিন্তু আমি আপনার পরিবারের মঙ্গল কামনা করি, সেজন্যেই আবার আমাকে আসতে হয়েছে। আপনার দ্বিতীয় পুত্রবধূর খুনি ধরা পড়েছে, শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, ইন্সপেক্টর ফয়েজ আহমেদ ফোন করেছিল খানিক আগে। লোকটাকে যত বোকা মনে করতাম, এখন দেখছি তত বোকা নয় সে। যাক, তোমার ব্যাপারটা কি? আমি এসেছি আপনার প্রথম পুত্রবধূ সম্পর্কে আপনাকে একটা কথা জানাতে। প্রথম পুত্রবধূ? ঘাড় ফিরিয়ে রানার দিকে তাকালেন মীর মুখলেসুর রহমান। কি বলতে চাও তুমি? আপনার ছেলে সুজিকে বিয়ে করার আগে ঢাকায় আরেকটা মেয়েকে বিয়ে করেছিল, তাই না? করেছিল, কিন্তু আমার ছেলে কথাটা স্বীকার করেনি, কাজেই আমিও সেই বিয়ের স্বীকৃতি দেইনি। যে বিয়ে করেছিল সেই যখন স্বীকার করেনি, আমার কিছু করার ছিল না। পুরানো ঘা খুঁচিয়ে লাভ কি? সেই ঘটনা এখন মৃত, অতীত। ভুলে যাওয়াই সবার জন্যে ভালো। ঘটনাটা বোধহয় মৃত বা অতীত নয়, বলল রানা। বিয়েটা যে হয়েছিল তার প্রমাণ আমার কাছে আছে। অসম্ভব। চেয়ারের উপর সিধে হয়ে বসলেন বৃদ্ধ মুখলেসুর রহমান। পারভিনকে আমি জিজ্ঞেস করে জেনেছিলাম, ওদের বিয়ের বরযাত্রীরা সবাই অ্যাক্সিডেন্টে মারা যায়। নকল এক মৌলভী ওদের বিয়েটা পড়িয়েছিল, কিন্তু পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। আমিও কম খুঁজিনি তাকে, কোথাও পাইনি। আমি পেয়েছি, বলল রানা। হোয়াট? কি বললে? উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বৃদ্ধ। শফিকেরই একজন বন্ধু ছিল সে, জাকির আলী চৌধুরী। সেই খুন করেছে সুজিকে। পারভিন আর শফিকের বিয়ে সেই পড়িয়েছিল। কথাটা স্বীকার করেছে সে, বলে টেপটা অন করে দিল রানা। গোড়া থেকেই পারভিনকে চিট করার ইচ্ছে ছিল শফিকের। টেপ চালু হতেই জাকির আলী চৌধুরীর গলা শোনা গেল। ঠিক হয়, নকল মৌলভী সেজে বিয়েটা আমিই পড়াবো। বরযাত্রী থাকবে আমাদেরই অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু, যারা পরে এই বিয়ের কথা অস্বীকার করবে। এরা ভবিষ্যতে বেইমানি করত কিনা বলা মুশকিল, কিন্তু শফিকের ভাগ্য বলতে হবে যে এরা সবাই শহরে ফেরার পথে অ্যাক্সিডেন্টে মারা যায়। একমাত্র আমিই বেঁচে গিয়েছিলাম। মুখ বন্ধ রাখার জন্যে শফিক আমাকে কিছু টাকা দিয়েছিল।
তাছাড়া ও ছিল আমার একমাত্র বন্ধু। ওর সাথে বেইমানি করার কথা আমি কোনোদিন ভেবেও দেখিনি, অন্তত এই ব্যাপারে। ইসলামী রীতি অনুযায়ী ওদের এই বিয়েটা নিখুঁতভাবেই সম্পন্ন হয়েছিল। যেহেতু গোটা ব্যাপারটাই চিটিং, তাই 10 লাখ টাকা দেনমোহরে আপত্তি করেনি শফিক। আমি হলফ করে বলছি, পারভিন শফিকের আইনসম্মত স্ত্রী। থরথর করে কাঁপছেন বৃদ্ধ মুখলেসুর রহমান। দ্রুত উঠে দাঁড়িয়ে তাকে ধরে ফেলল রানা। আমাকে নয়, কাঁপা গলায় বললেন তিনি। আমি ঠিক আছি, তুমি এক্ষুনি ছুটে গিয়ে পারভিনকে ধরে নিয়ে এসো বাবা। শুনেছিলাম ওর একটা ছেলে হয়েছে, আমার পৌত্র। কোথায় সে? আমার বংশে বাতি দেবার জন্যে এখনও তাহলে আছে একজন। কোথায় কোথায় সে? বৌমা, পারভিন, বৌমা। বৃদ্ধের দু চোখ বেয়ে আনন্দ অশ্রু নামল। দাঁড়িয়ে থেকো না বাবা, তুমি আমার জন্যে যা করেছ এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর একটু করো প্লিজ মাই বয়। আমার বৌমাকে ডেকে নিয়ে এসো, আমি ওকে জিজ্ঞেস করি আমার বংশের প্রদীপ কোথায়। বৃদ্ধকে ধরে চেয়ারে বসিয়ে দিল রানা। বলল, উত্তেজিত হবেন না, তাকে আমি বোর্ডিং স্কুল থেকে নিয়েই এ বাড়িতে এসেছি। দরজার দিকে তাকালো রানা, গলা একটু চড়িয়ে বলল, বাটলার, নিয়ে এসো ওকে। 6 বছরের মীর সাদিকুর রহমানকে কোলে নিয়ে ঘরে ঢুকলো বাটলার। রানার হাত সরিয়ে দিয়ে আবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বৃদ্ধ মুখলেসুর রহমান। অস্থির পা ফেলে এগিয়ে গিয়ে বাটলারের কোল থেকে একরকম ছিনিয়ে নিলেন পুত্রকে। তাকে বুকে জড়িয়ে ধরে ঘরময় পায়চারি শুরু করলেন তিনি। পায়চারি না বলে নাচানাচি শুরু করলেন বললেও বাড়িয়ে বলা হয় না। মাথায় ঘুমটা দেয়া একটা নারী মূর্তি দেখা গেল খোলা দরজার পাশে। সেদিকে চোখ পড়তেই থমকে দাঁড়িয়ে পড়লেন বৃদ্ধ। তারপর ছুটে গেলেন সেদিকে। মা, বৌমা। ঘরে ঢুকে শ্বশুরের পায়ের কাছে হাঁটু মুড়ে বসল পারভিন। কদমবুসি করে উঠে দাঁড়ালো ধীরে ধীরে। পুত্রবধূর পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন বৃদ্ধ মুখলেসুর রহমান। আজকের পর্বটি এখানেই শেষ হলো, আর সেই সাথে শেষ হলো মাসুদ রানা সিরিজের পাশের কামরা গল্পটি। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।